আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সাফা হতবাক হয়ে বসে বসে ভাবছে লোকটার হলোটা কি। নিভ্র সাফার এমন চিন্তিত মুখ দেখে মিটিমিটি হেসে ওঠে। সাফা নিভ্রর এমন হাসিতে ফ্রুজ কুচকে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সাফার চেনা নিভ্রকে অচেনা লাগছে। নিভ্রর এমন রূপের সাথে সে আগে পরিচিত হয়নি, তাই এখন সে বিস্ময়ে তাকিয়ে আছে। নিভ্র সাফার দিকে তাকিয়ে এবার বলে, নামাজ পড়বে মনে হয়। সাফা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। নিভ্র সাফার উত্তর পেয়ে সাফাকে অবাক হওয়ার আরো এক ধাপ এগিয়ে নিয়ে নিজের কোলে তুলে নেয়। সাফা যেন জ্ঞান হারাবে হারাবে ভাব। সাফার হঠাৎ করেই হিচকে শুরু হয়, সারা শরীর ঝনঝন করে কেঁপে ওঠে। নিভ্রর গেঞ্জির কলার চেপে ধরে সাফা চোখ বুঝে হিচকি দিয়ে যাচ্ছে। নিভ্র ওয়াশরুমের দিকে যেতে চেয়েও যেতে পারল না। সাফা হঠাৎ করেই হিচকি ওঠার কারণ তার জানা নেই। ভ্রুজোড়া কুঞ্চিত করে সে কিছুক্ষণ সাফার খিচে থাকা মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সাফাকে সোফায় বসিয়ে নিভ্র জগ থেকে পানি গ্লাস ঢেলে সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে গ্লাস নিতে গিয়েও পারল না। নিভ্র গ্লাস মুখে এগিয়ে দিয়ে সাফাকে পানি খেতে ইশারা করে। সাফা চরম অবাক। নিভ্র এত কেয়ারি ভাব যেন তার উপরে ভারী হচ্ছে। সাফা বিস্ময়ে হতবাক হয়ে নিভ্র চোখের দিকে তাকিয়ে আছে। এই সবুজ চোখে কি যেন আলাদা মনে হচ্ছে, যা এতদিন সে দেখেনি। তবে কি হতে পারে? সাফা তাকিয়ে থাকা অবস্থায় পানি না খেয়ে হিচকি দিতে দিতে নিভ্রকে উদ্বেগের সাথে প্রশ্ন করে, আপনি ঠিক আছেন তো? নিভ্র সাফার এমন প্রশ্নে এবার বিরক্ত। মনে মনে ভাবে তার কি হয়েছে, মানে কি? প্রেমেই তো পড়েছে, পাগল তো হয়নি। এই মেয়ের এমন অদ্ভুত প্রশ্ন কিভাবে করতে পারে? সবকিছুতে সাফার কৌতূহল বেশি। নিভ্র বিরক্তর মাত্রা বাড়িয়ে সাফার মুখের দিকে সরু চোখে তাকিয়ে জবাবে বলে, তোমার কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? সাফা ব্যাককল বনে গেছে। দ্রুত সে বলে ওঠে, আরে না না, এমন হবে কেন? আমি কি এমনটা মনে করতে পারি? না তো। আসলে আপনি সকাল থেকে কেমন কেমন বিহেভ করছেন, তো তাই মনে হচ্ছে আপনি অসুস্থ, তাই এমনটা বলেছি। নিভ্র সাফার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটা মুহূর্তেই নিজের মুখের ইনোসেন্ট ভাব ফুটিয়ে তুলতে পারে। তখন সাফাকে মারাত্মক লাগে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি মারাত্মকভাবে এই ইনোসেন্ট ভাবের কবলে আটকে গেছি। মারাত্মক তার প্রহার, যা ঘায়েল করছে আমাকে। নিভ্র গ্লাস টেবিলে রেখে সাফার ডান হাত নিজের হাতে ভাঁজে নেয়। সাফা চমকে তাকায়, হিচকির মাত্রা বাড়ে। ভয়ার্ত চোখে তাকিয়ে নিভ্রর দিকে। সাফার এমন বড় বড় চোখে তাকানো দেখে নিভ্র হাসে। সাফা আরো বিস্মিত। নিভ্র সাফার হাত নিজের কপালে ছোঁয়ায়। সাফার সম্পূর্ণ কৈশোরী শরীর কেঁপে ওঠে। কলিজায় শিরশিরে অনুভূতি হয়। নিভ্রর কপালে ঠান্ডা। সাফা হাঁসফাঁস করে। নিভ্র হাত নামিয়ে বলে, দেখলে তো জ্বর নেই, তার মানে আমি সুস্থ। তোমার মতো কথায় কথায় আমি চিৎপটাং হয়ে যাই না। আমি সাহসী পুরুষ, ভীতু সাফা না, যে কথায় কথায় অসুস্থ হয়ে যাব। সাফার রাগ হয়। রাগী চোখে তাকিয়ে কড়া গলায় বলে সে, আমি ভীতু? আমি চিৎপটাং হয়ে যাই? তা নয় তো কি? দেখেন, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন, আর এখন আমাকেও তা মনে করছেন। আমি মোটেও ভীতু না, ভীতু হবে আপনার বউ। নিভ্র হাসলো, জবাবে বলল, আমি কি একবারও বলেছি যে আমার বউ ভীতু হবে না? আমার বউ অবশ্যই ভীতু। সাফা এবার দমে যায়। নিভ্র আবার হেসে বলে, দেখলে পানি খাওয়া লাগলো না, তার আগেই তোমার হিসকি গায়েব। সাফার ফুস হয়। নিজের গলায় ঠোঁটে হাত দেয় সে। তারপর ভাবে সত্যি তো, তার হিচকি গায়েব। যেখানে পানি খেলেও ভালো হয় না। সাফা হেসে ফেলে। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি। সাফাকে আবার নিজের কোলে তুলে নেয়। সাফা ভাবে তার তো পায়ে না, হাতে ব্যথা। তাহলে তাকে কোলে তুলে নেয়ার মানে কি? সাফার নাকে নিভ্রর গায়ের মোহনীয় ঘ্রাণ বাড়ি খায়। সাফার কাছে সে ঘ্রাণে নিজেকে মাতাল মাতাল লাগছে। নিজের অজান্তেই নিভ্রর বুকে মাথা রাখে। নিভ্র থামে। ভয়ঙ্কর কম্পনে জন্ম হচ্ছে তার বুকে। ধুকপুকানিটা হঠাৎ করেই মাথা চারা দিয়ে উঠেছে। ভয়াবহ শব্দ করছে বুক। সাফা সেই শব্দ শুনে তার নিজের বুকের শব্দ প্রহুর করে দ্রুত গতিতে বাড়ে। নিভ্র দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে সাফাকে নামিয়ে দেয়।
সাফার হুঁশ ফিরে। নিভৃতের বুকে এভাবে আলিঙ্গন করে থাকাটা তার কাছে লজ্জার মনে হচ্ছে। লজ্জায় সাফার মাথা নুয়ে আসে। নিজেকে নিজেই মনে মনে বলে, ছি সাফা, তোর কি লজ্জা নাই? এভাবে ওনার বুকে ঝাপটে পড়ার মানে কি? না জানি উনি কি ভাবছে। ছি। নিভ্রর মনে শীতলতা বিরাজ করছে। সাফা লজ্জায় লাল হয়ে ওয়াশরুমের দরজায় আস্তে করে বন্ধ করে দেয়। হাতে ব্যথা তার তীব্র, তার চেয়ে তীব্র বুকের ব্যথা। সাফা দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। নিভ্র মুচকি হেসে বাহিরে থেকে ঠেস দিয়ে বুকে হাত দিয়ে ভাবে, ভালোবাসা আসলে ভয়ঙ্কর জিনিস। নিউ জেনারেশনের চাইতে ওল্ড জেনারেশন এটা বেশি ভালোভাবে জানে। যেমন তার দাদা কাল রাতে কত সুন্দর করে বর্ণনা দিয়েছে। তারা আসলে সত্যিকারের ভালোবাসার সন্ধান, প্রেমে পড়েছিল, দেহের সন্তানই নয়। সাফা দরজায় ঠেস দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। দুজনে দুজনের পিঠের সাথে লেগে আছে। দূরত্ব শুধু একটা দরজার দেয়াল। সাফা নিজেকে আয়নায় দেখে। লজ্জায় তার গাল লাল হয়ে আছে। হাত ভর্তি পানি নিতে হাতটা কাঁপে খুব। ব্যথায় চোখে পানি আসে। কষ্টের সাথে সে অজু করে হাতের ব্যান্ডেজ ভিজিয়ে ফেলে সম্পূর্ণ। সাফা দরজা খুলে বাইরে এসে নিভ্রকে পেল না। বিছানায় তোয়ালে রাখা, হয়তো রেখে চলে গেছে। নিচে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। সাফার খুশি লাগে, এত সুন্দর করে জায়নামাজ বিছিয়ে দিয়েছে দেখে। সাফা নামাজ পড়ে। ব্যথায় তার হাত থেকে রক্তক্ষরণ হয়। মোনাজাত করতে গিয়ে হাত খুব করে কাঁপে। সাফার হাত পড়ে যাবে এমন সময় নিভ্র রুমে আসে। সে ভেবেছে নামাজ পড়া হয়তো শেষ। সাফার হাত পড়ে যাচ্ছে বারবার। সাফার ব্যথা হয় খুব। নিভ্র চোখ বুজে সাফার দুহাতে মাঝের নিচে হাত দেয়। সাফা মাথা ঘুরিয়ে তাকায়। নিভ্র চোখ বুজে বসে আছে। সাফা হাসে। লোকটা চোখ বুঝলেও কত সুন্দর লাগে। ভাগ্যিস নামাজ পড়া শেষ, তা না হলে নিভ্রকে এভাবে দেখার অভিযোগে তার যে কি হতো খেয়ে জানে। সাফা মুনাজাত শেষে হয়। নিভ্র সাফার হাত দেখে ভয় পেয়ে যায়। দু হাতের ব্যান্ডেজ রক্তে ভরে উঠেছে, ব্যান্ডেজও ভিজে গেছে। নিভ্র সাফার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, পানি দিয়ে অজু না করে অজু করা যায় সাফা? যেহেতু তুমি অসুস্থ, আল্লাহ সব রকমের সুবিধা দিয়েছে আমাদেরকে। সমস্যা হলে অজু করার নিয়মও আছে ভিন্ন, তুমি জানো না? সাফা ভাবে। তারপর তায়াম্মুম করার কথা মনে পড়ে। এটা তার মনে ছিল না। সাফা হেসে বলে, করা তো শেষ, এখন বলে কি হবে? তুমি নিজের কেয়ারলেস ভাব পাল্টাবে না, এটাই প্রতিজ্ঞা করেছো মনে হয়। আজীব মেয়ে, উঠো। বকেনকা। নিভ্র হেসে মনে মনে বলে, বিয়ের পরে না হয় আদর করে দেব। কিন্তু মুখে বলতে পারে না কথাটা, মনেই রয়ে যায়। সাফাকে কোলে তুলে নিয়ে নিভ্র মজা করে বলে, এত বড় হয়েও কোলে ওঠার সুযোগ পাচ্ছ, তাই হাতছাড়া করতে চাও না মনে হয়। সাফা চোখ রাঙিয়ে তাকায়। নিভ্র সাফাকে বসিয়ে দেয়। হাতে ব্যান্ডেজ খুলে দিতে দিতে বলল, ভয় পেয়েছি, এবার আর এদিকে রাগি চোখে তাকাতে হবে না, চোখ বুঝো, তা না হলে তুমি আবার সেন্সলেস হয়ে যাবে। চোখ বুঝতে বলেছি না, বুঝো। সাফা চোখ বুঝে পাতাগুলো খিচ্ছে। নিভ্র তাকিয়ে থাকে কতক্ষণ টুলের দিকে, তারপর হাতে ব্যান্ডেজে মন দেয়। সাফা কিছুক্ষণ পর পর মুখ কুচকে উঠছে। নিভ্র ফু দিয়ে দিয়ে হাতের ব্যান্ডেজ করে। রাফা মাত্র রুমে ঢুকতে গিয়েও এই দৃশ্য দেখে রাফা আকাশ থেকে পড়েছে মনে হয়। ভয়ঙ্কর চোখে সে নিভ্রর দিকে তাকিয়ে আছে। নিভ্র এত সকালে সাফার রুমে হাতে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজে তো পরেও করতে পারতো। এত সকাল সকাল রাফা রাতের কথা মনে পড়ে। মিটিমিটি হেসে সে বাইরে চলে আসে। মনে মনে বলে, भाई तू तो गया काम से। ডাইনিং এ বসে আছে সবাই। বাড়ির সবাইকে ডাইনিং এ একসাথে দেখে মাহবুব চৌধুরী বেশ ভালো লাগছে। নিভ্র আছে টেবিলে। নিভ্র তার মায়ের সাথে একটু একটু কথা বলে। আজকে নিভ্রকে টেবিলে দেখবে এটা মাহবুব জানতো, তাই তিনি হাসছে। রাজীব চৌধুরী প্রশ্ন করে, বাবা একা একা হাসছো কেন? আমাদেরকেও বলো, আমরাও হাসি। ভালোবাসি তাই খুশি খুশি থাকি, সাথে হাসি। মাহবুব হেসে হেসে বলে। সাথে সাথেই নিভ্র কেসে ওঠে, কারণ সে আর চোখে সাফাকে দেখছিল আর মিটিমিটি হাসছিল। নিভ্রর এমন কাণ্ড কারো চোখে ধরা পড়েনি মাহবুব ছাড়া। যদিও কথাটা তিনি এমনিতেই বলেছে, তবুও নিভ্রর কাশি শুনে সবাই তার দিকে তাকায়। অভ্র পিঠ চাপড়ে পানি দেয়। নিভ্র পানি খেতে খেতে দাদার দিকে তাকায়। তিনি এবারও হাসছে। নিভ্র চোরের মতো চোখ নামিয়ে নেয়। সাফাকে ইফতেখার খাইয়ে দেয়। সবার খাওয়া দাওয়া শেষে মাহবুব সবার উদ্দেশ্যে বলে, সবাই সব গুছিয়ে নিলে কালকে আমরা রওনা হব। সাফা অবাক হয়ে প্রশ্ন করে, কোথায় যাবেন দাদা যান? আমি না, আমরা সবাই যাব সিলেটে।
রাফার বিয়ে সেখানেই হবে। নিশানদের আর আমাদের গ্রামের বাড়ি সেদিকেই, তাই সবাই মিলে সেখানেই যাব। বিয়ে আমাদের বাড়িতেই হবে। রাফার দাদিজানের ইচ্ছা ছিল এটা। আমাকেও নিবেন? সাফা খুশি হয়ে বলে। তুমি ছাড়া তো আমরা যাবই না, তুমিই আসো। সবাই হাসে। নিভ্র নিজেকে চোর মনে হচ্ছে। সবাই তার দিকে কেমন করে তাকাচ্ছে। রাফা সাফাকে জড়িয়ে বলে। মিষ্টির দোকান ছাড়া তো আমি বিয়েই করব না। অভ্র কাট বলে। তোর মুখে এটা মানে না যে নিজের বিয়ের ব্যবস্থা নিজে করে সে বুঝি একজনের জন্য বিয়ে করবে না? এটাও বিশ্বাস করতে হবে আমাদেরকে? আহামক নাকি আমরা? রাফা চোখ রাঙিয়ে চেঁচিয়ে ওঠে। ভাইয়া, সবাই হাসি খিলখিল করে। নিভ্র নিজের রুমে হুমায়ুন স্যারের বইয়ে জড়িয়ে ফেলেছে। বারান্দায় ভর্তি সাদা গোলাপের চারা লাগিয়েছে। সাথে কিছু আলাদা গোলাপও আছে, যেমন কালো, হলুদ, হালকা গোলাপি, লাল, টকটকে। নিভ্র নিজের বারান্দায় দাঁড়িয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। নিভ্র বারান্দায় চোখ বুলিয়ে হাসে, মুখে বলে। আসলেই সুন্দর লাগছে। ফুলগুলো তোমার মতোই সুন্দর। শুধু তুমি আমার হলেই হয়, কিন্তু তুমি কি হবে আমার? নিভ্র হাসি মিলিয়ে যায়। সাফা যদি তাকে পছন্দ না করে, তার মনে যদি অন্য কেউ থাকে, সে যদি কাউকে তার মতো করেই ভালোবাসে, তখন কি করবে সে? নিভ্র দম হাটকে আসে, ভয় জাগে মনে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাষা খুঁজে বেড়ায়। সাফার চঞ্চলতায় তার মনের কথা খুঁজে বের করা কঠিন একটা কাজ। নিভ্র মনে মনে ঠিক করে সাফার মনের খবর আগে জানতে হবে, তারপর সে জায়গা করবে মনে। জুলুম করে নয়, ভালোবেসে জিততে চায় সে। রাফা সাফার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। সাফা পা গুটিয়ে বসে আছে। রাফা একবার সাফার দিকে তাকায় তো একবার জামা গুছিয়ে দিচ্ছে। সাফা খুশি, তার চোখে মুখে আনন্দ দেখার মতো। রাফা সাফার দিকে তাকিয়ে বলে। মিষ্টির দোকান মনে হয় খুব খুশি। অনেক। বাবার সাথে কতদিন পরে দেখা করতে পারবো। কি মজা হবে। আপু, তোমাদের বাড়িতে কে কে আছে? অনেকেই আছে, তবে একটা ডেঞ্জারাস প্রাণী আছে, তার থেকে একটু দূরে থাকবে। সে আসলে ডেঞ্জারাস। সাফা অবাক হয়ে বলে। আপনারা কি বাঘ পালন বাড়িতে? রাফা হেসে বলে। সে বাঘ না, হায়নার মতো, নেকড়ের মতো মারাত্মক। সবসময় হামলে পড়তে চায়, বিশেষ করে তোমার উপর পড়বে। সুন্দর মেয়ে তার পছন্দ না, তার উপর তুমি তো আর বলতে চেয়েও বলল না। হেসে সাফার হা হয়ে আশা মুখ মিলিয়ে দেয়। বলেন কি আপু, এত ডেঞ্জারাস প্রাণী বাসায় রাখার মানে আছে বলেন? চিড়িয়াখানায় দিয়ে দিচ্ছেন না কেন? আর এগুলো বাড়িতে রাখার মতো প্রাণী নাকি? বাঘ না হয় সুন্দর আছে, তাই মানুষ শখে পড়ে কেউ কেউ পালে, কিন্তু নেকড়ে এটা তো রাখার মতো প্রাণী নাকি? কিচ্ছু করেন। আমি তো চাই না, মন চায় চিড়িয়াখানায় রেখে আসি, কিন্তু মামার মেয়ে বলি কথা, তারপর বেস্ট বিজনেসম্যানের মেয়ে। সাফা যেন আকাশ থেকে টুপ করে পড়েছে, এমন ভাবে হা করে তাকিয়ে আছে রাফার দিকে। বলে কি এই মেয়ে? ভাইও সকাল থেকে কেমন কেমন বিহেভ করছে, আর এখন বোনটাও কেমন পাগলের মতো প্রলেপ বকছে। সাফা হা করে প্রশ্ন করে। কি বলছো আপু? তোমার মামার মেয়ে একটা নেকড়ে? তোমার মামি কি মানুষ? মামি মানুষ? মানুষের পেট থেকে নেকড়ে কেমনে হয়? আপু কি সব বলছো? মাথার উপর দিয়ে যাচ্ছে। মানুষের বাচ্চা নেকড়েও হতে পারে? আল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার। তোমাদেরকে কামড়ে দেয় না? না, ভাইয়াকে দিতে চাই বেশি, আমাকে দিবে না। তবে তোমাকে দেওয়ার সম্ভাবনা আছে বেশি, ভাইদের চাই তো তোমার ঝুঁকি বেশি। সাফা এবার ভয় পাচ্ছে। এরা কেমন মানুষ একটা নেকড়ের সাথে থাকে, আর নেকড়েটা আবার মানুষের বাচ্চা? সবাই পাগল নাকি? কি সব বলছে? সাফার মনে হচ্ছে সে নিজেই পাগল হয়ে যাবে এসব মানুষের মাঝে। সাফা নিজেই বলে। সাফা, তোকে তো গিলে খেয়ে ফেলবে মনে হয়। তুই বরং তোর বাবার কাছে চলে যাস, তাও তো নেকড়ের হাতে মরতে হবে না। আল্লাহ, শুনেছি নেকড়ে নাকি অনেক অসভ্য প্রাণী হয়, দয়া মায়া বিহীন। রাফা হাসে শব্দ করে। সাফার মুখের চুপসানো ভাব দেখে তার প্রচন্ড হাসি পাচ্ছে। সাফা রাফার হাসির মাঝে বুঝতে পারছে না, তাই হা করে তাকিয়ে আছে। রাফা সাফার গাল টেনে বলে। আরে নিভ্র ভাই আছে না, ভয় কিসের? ভাই এইসব নেকড়ে, বাঘ, সাপ, কালসাপ, কুমির থেকেও ভয়ঙ্কর প্রাণী সিংহ। আর রাজাই থাকে, বুঝলে? ভাইয়া বাঁচাবে তোমাকে, নেকড়ে হোক আর সাপ হোক, সবকিছু থেকে। ডোন্ট ওয়ারি ডিয়ার মিষ্টির দোকান। সাফা আহাম্মকের মতো তাকিয়ে আছে। এছাড়া তার কিছু করার নেই। তার মনে হচ্ছে
সে ভুল করে চৌধুরী ভিলা ফেলে চিড়িয়াখানায় চলে এসেছে, তাও ভয়ঙ্কর প্রাণীদের মাঝে ইনোসেন্ট বাচ্চা মেয়ে হয়ে বেচারি সে। সাফা নিজের রুমে পায়চারি করছে, চুলগুলো আঁচড়াতে চাইছে কিন্তু হাতের ব্যথার জন্য পারছে না। মাথার চুলগুলো তার এলোমেলো হয়ে আছে, এতে সে প্রচন্ড বিরক্ত। চুল বড় রাখলে যতটা সুন্দর লাগে, একে যত্ন করতে ততটাই কষ্ট। সাফার চুল আঁচড়াতে এমনিতেই হিমশিম খেতে হয়, তার উপর আবার এখন হাতে ব্যথা। সাফা হাত দিয়ে সামনে আসা চুলগুলো পেছনে সরাতে চায়, কিন্তু ব্যথার জন্য পারছে না। সাফা ড্রেসিং টেবিলের সামনে বসে ওড়না ঠিক করে চিরুনি হাতে নেয়, খোপায় কাঠি টেনে খুলে দেয়। পরক্ষণে তার লম্বা সিল্কি সরু চুল এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সাফার পিঠ জুড়ে তার চুলেরা লেপ্টে আছে, কিন্তু কিছু আবদ্ধ চুল সাফার চোখে মুখে আছড়ে পড়ছে। সাফা সেগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ে, হাতের টান লাগে, কাটা জায়গা ব্যথা হয়। হাত থেকে কেউ চিরুনি টানতে সাফা চমকায়, গোল গোল চোখে পিছনে ঘুরে তাকায়। দ্রুত ঘোরার কারণে সাফার চুল পেছনে থাকা ব্যক্তির গায়ে আছড়ে পড়ে। সাফা অবাক চোখে তাকিয়ে আছে তার পেছনে থাকা লোকটার দিকে। সাফার ভাবনার বাইরে গিয়ে লোকটা তার চুলগুলো হাত দিয়ে মুখ থেকে সরাতে ব্যস্ত হয়। সাফা চরম চমকাতে চোখে তাকিয়ে বলে, আপনি চিরুনি নিলেন কেন? নিভ্র হাসে, তারপর চিরুনি চুলের মাঝে চালাতে চালাতে বলল, যা পারো না তা সবসময় তোমার করতে ভালো লাগে না? আর হাতে ব্যথা, রাফাকে ডাকলেই পারতে, তা না করে নিজের চালাকি দেখাতে নেমে পড়েছো। এবার সামনে ঘুরো, আমার সমস্যা হচ্ছে। নিভ্র শান্ত ভঙ্গি। সাফা যেন শিহরিত। নিভ্রকে এখন মনে হচ্ছে সে পার্লারের কাজ পারে, তার চেয়ে ভালো কেউ চুল আঁচড়াতেই পারে না। সেই বেস্ট এই কাজের জন্য। সাফা এক হাতে নিজের চুল ধরে সরিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি কেন চুল আঁচড়াতে যাচ্ছেন? আমি নিজেই করতে পারবো, সরে দাঁড়ান। আর আঁচড়াতে পারেন আপনি চুল? নিভ্র বিরক্তি নিয়ে সরু চোখে তাকালো, তারপর বলল, নিব্রনীল পারে না এমন অনেক কম কাজ আছে, তাই সামনে ফিরে বসো। সাফা এবার ভারী অবাক, হে লোকের হলো কি? নিভ্র সাফার বাহুতে হাত দেয়। সাফা শিরশিরে অনুভূতি হয়, আবেশে তার চোখ জোড়া বুঝে আসে। নিভ্র আয়নায় সাফার প্রতিবিম্ব দেখছে, লজ্জায় লাল হতে মেয়েটাকে সময় লাগে না। একদম বহুরূপী বলা যেতে পারে। মেয়েরা বহুরূপী হয় এটা তার জানা ছিল না। সাফাকে না দেখলে অনেক কিছুই তার জানা হতো না। সাফার বুক কাঁপে, অদ্ভুত অনুভূতি হয়। নিভ্র চুলে চিরুনি চালাতে চালাতে প্রশ্ন করে, এই চুল সামলাও কিভাবে? আমি তো একটুকু আঁচড়াতে পারছি না। সাফা হাসে, চোখ খুলে নিভ্রর দিকে তাকায়। নিভ্র ব্যস্ত তার কাজে, জীবনের সব মনোযোগে সাফা এই চুলে ঢেলে দিয়েছে। মনে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে চুল দেখছে। সাফা কিছুক্ষণ নিভ্রর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, সবাইকে দিয়ে সব হয় না। নিভ্র কথাটা গায়ে লাগে। তার ধারণা তাকে দিয়ে মোটামুটি আল্লাহর রহমতে সবই হয়, আর এটা তো সামান্য চুল, যেখানে সে কত কাজ করে দিনে। নিভ্র বিদ্রুপে সুরে তুলে বলে, আমি এক হাতে যেমন মারামারি করি, আরেক হাতে মডেলিংয়ের শুটিং সামলাই, দু হাতে আবার হার্ট সার্জারি করি। সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ওকে? চুল আঁচড়ানো আর হৃৎপিণ্ডের উপর ছুরি চালানো এক না মিস্টার অলরাউন্ডার। যেহেতু মিস্টার অলরাউন্ডার বলেছো, সেহেতু এটার মিনিংসও জানো মনে হয়, তাই চুপ করো। সাফা চুপ করে মুখে আঙ্গুল দেয়। নিভ্র চুল নাড়াচাড়া করছে, এদিকে একবার ওদিকে একবার করে সে হাঁপিয়ে ওঠে, তবুও হাল ছাড়ে না। চুল মেয়েদের ইম্পর্টেন্ট জিনিস, আর তাকে যদি সাফার কেউ হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় তাহলে এটাও শিখতে হবে। নিভ্র সাফার ঘাড়ের নিচে হাত দেয়। সাফা হকচকিয়ে ওঠে, শরীরে কাঁপুনি দিয়ে ঝাঁকি দেয়। নিভ্র ভ্রু কুঁচকে তাকায়, তারপর বিরক্তি ভাঙিয়ে বলে, নাড়াচাড়া করছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। তুমি চাও আমি যাতে না পারি, তাই তো? তাই তুমি কিছুক্ষণ পর পর ডিস্টার্ব করেই চলেছো। দুষ্টুমি করার বয়স ফুরিয়ে গেছে অনেক আগেই, তবুও তুমি করছো। আজীব মেয়ে তুমি। আমি কি করলাম? আপনি তো। আর বলতে পারল না, চুপ হয়ে গেছে। নিভ্র ঘাড়ের চুল একপাশে নিয়ে আসে, চুল থেকে একটা ঘ্রাণ নাকে বাড়ি খায়। নিভ্র থমকায়, একটু গভীরভাবে চুলগুলো দেখে। তারই চুলে নিজেকে লুকাতে ইচ্ছে করছে। পরক্ষণেই নিজেকে সামলে নেয়, মনে মনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ভয়ঙ্কর হয় মেয়েরা, এদের থেকে বাঁচা মুশকিল। তবে ছেলেরা বাঁচতে চায়ও না, হারাতে চায়।
এদের মাঝে হারিয়েই হয়তো আনন্দ আছে। নিভ্র মুচকি হাসে। সাফা সে হাসি দেখে তার মনে হচ্ছে কত ফিলিংস লুকিয়ে আছে লোকটার মাঝে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। নিভ্র সাফার চুল যত্নের সাথে আঁচড়ে দিচ্ছে। দরজায় দাঁড়িয়ে ইফতেখার সে দৃশ্য দেখে। জীবনের সবচাইতে ভয়ঙ্কর জিনিস দেখেও মানুষ এতটা চমকায় না যেটা তিনি এখন চমকাচ্ছে। তার মনে হচ্ছে জেগে স্বপ্ন দেখছে, তা না হলে এটা হওয়ার কথাই না। তিনি কিছুক্ষণ তাকিয়ে নিজের ভাবনাকে মিথ্যা প্রমাণ করতে চেয়েও পারল না। মুচকি হাসি আপনা আপনি তার ঠোঁট ছুঁয়ে গেছে। তারপর পা ফেলে রুমের দরজা থেকে সরে আসে। তার পাশেই অভ্র ছিল, তিনি খেয়াল করলো না। অভ্র বুকে হাত রাখে, বাঁ পাশটা ব্যথায় চিনচিন করে ওঠে। সাফাকে দেখতে এসেছিল, এখন কেমন আছে জানতে ইচ্ছে হচ্ছে প্রবলভাবে, তাই আসা। তবে এখন থাকতে চায় না। তারপর সেও ধপাধপ পা ফেলে জায়গা ত্যাগ করে। নিভ্রর কপালে ঘাম জমে। এসি অন থাকার পরেও তার অবস্থা খারাপ। মনে মনে বলে, ছেলেদের এই চুলে লুকাতে ইচ্ছে করে? আরে তোরা বসে বসে বউয়ের চুল আঁচড়ে দিস, তারপর দেখি কিভাবে লুকাতে চাস। ও আল্লাহ, তাই তো বলি মেয়েদের মাথা বেশিরভাগ সময় এত গরম থাকে কেন। এবার বুঝলাম, এত বড় চুলগুলো সামলাতেই বেচারীদের অবস্থা খারাপ হয়। তবে তুমি চিন্তা করো না সাফারানি, আমি আছি তো। আমি তোমার এই চুলগুলো সামলে দেব এবং এতে নিজেকে লুকায়িত করব। নিভ্র হেসে হেসে চুল আঁচড়ে দিচ্ছে। সাফা অবাক হয়, লোকটার মধ্যে বিরক্তি কাজ করছে না কেন? সে নিজেই যেখানে এই চুল আঁচড়াতে গিয়ে বিরক্ত হয়, সেখানে ঘাম ঝরিয়েও লোকটা হাসছে। নিভ্র বহু কষ্টে ঘন্টা খানিক লাগিয়ে এলোকেশি চুলগুলো একটা গতি করতে পেরেছে। নিভ্র সাফার চুল বাকিয়ে কাঠি লাগিয়ে দেয়, তবে সেটা সে পারতো না যদি ইউটিউব বাবা না থাকতো। নিভ্র বিশ্ব জয় করেছে এমন করে হাসে, তার হাসি যেন ধরছেই না। যে ছেলে দিনে আল্লাহর রহমতে 4-5 জনের জীবন বাঁচিয়েও এত হাসি না, সে চুল বেঁধে যেন বিশ্ব জয় করেছে এমন হাসি হাসছে। সাফা ভারী অবাক, হা করে নিভ্রকে দেখছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? নিভ্র সাফাকে নিজের দিকে ঘুরিয়ে দেয়, তার সামনে ফ্লোরে বসে পড়ে। সাফার হিতাহিত জ্ঞান শূন্যের মতো করে তাকিয়ে থাকে। নিভ্র ঠোঁট জোড়া চেপে কপালে কুচে হেসে বলে, দেখলে আমি পেরেছি, ওয়াও আমি পেরেছি। তুমি বুঝতে পারছো আমি চুল বাঁধতে পেরেছি, ইয়াহু। সাফা বাগরুদ্ধ। নিভ্রর চোখ চকচক করছে, নিজেকে সামলাতেই পারছে না সে। নিভ্র সাফার চোখে চোখ রাখে, তারপর বলে, আমার বউয়ের চুল বাঁধতে পারবো, বউকে কষ্ট করতে হবে না। সাফা স্তব্ধ। নিভ্রর মুখে বউ কথা শুনে তার শিরশির ভাবে বেড়েও গেছে। তবে তা বুকে। নিভ্র হয়তো কেউ পছন্দের আছে, তাকে হয়তো নিভ্র প্যাশেন্ট হিসেবেই দেখে। সাফা নিজের মনকে সামলাতে লাগে। মনে মনে ভাবে সে খুব লাকি হবে যে নিভ্রর হবে। নিভ্র উঠে দাঁড়ালো, একটু ঘুরে ঘুরে দেখে, তারপর বলে, একটু এদিক সেদিক হয়েছে, আর কয়েকবার বাঁধলে ঠিক হবে। সাফা সহজ ভাষায় বলে, আমারটা আর বাঁধতে হবে না, নিজের বউয়েরটা বেঁধে দিয়েন। নিভ্র কষ্ট হয়, তীব্রভাবে ব্যথা হয় মনে। সাফা কি তাহলে তাকে পছন্দ করে না, নাকি সাফার চোখে তার অনুভূতিগুলো ধরা পড়ছে না? সাফা এতটা নির্বোধ নয়, তবে কেন বুঝতে পারছে না এটা তার মনের সুপ্ত অনুভূতি? নিভ্র রাগ হয়, সাথে কষ্ট। নিভ্র সরে দাঁড়ায়, অভিমানের দৃষ্টিতে সাফার দিকে তাকায়। সাফার চোখ তখন ফ্লোরে। সে যদি নিভ্রের চোখ নিজের চোখে রাখতো, তখনই বুঝতে পারতো কতটা ব্যর্থতা লুকিয়ে আছে, কতটা কষ্টে সে ভুগছে, কলিজার খোঁজে রক্তক্ষরণ হচ্ছে কিভাবে। নিভ্র গতি পাল্টায়, সরে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে হাঁটা দেয়। সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। নিভ্র ঘুরে তাকায়, রাগে তার মাথার দুপাশে নীল রক ফুলে উঠেছে। এত কষ্ট করে সে চুল বেঁধে দিয়েছে, এই ধন্যবাদ নামক পরপর শব্দটা শোনার জন্য নিভ্র নাক ফুলিয়ে শ্বাস নেয়। সাফে এর অর্থ খুঁজে, কিন্তু পায় না। নিভ্র ছাঁচালো গলায় বলে, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। নিব্রনীল ধন্যবাদ পাওয়ার জন্য কিছু করে না, দায়িত্ববোধ থেকে করে। নিভ্র দাঁড়ালো না। সাফা হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিভ্রের যাওয়ার পানে। নিভ্রর কথা আগা মাথা কিছুই সে বুঝতে পারছে না। হঠাৎ করেই এভাবে রেগে গেল কেন? আজীব তো। সাফার কানে দায়িত্ববোধ কথাটা আটকে আছে, বুক চেপে কষ্ট হয় তার। শুধুই ডাক্তার হিসেবে রোগীর প্রতি সে দায়িত্ববান,
এটাই সাফার চুল বেঁধে দেওয়ার জন্য একমাত্র কারণ ছিল। আর সাফা যে অনুভূতির কথা ভেবেছে তা নিছক মিথ্যে ভাবনা ছিল। সাফার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে কয়েক ফোঁটা, কষ্ট দম আটকে আসে তার। নিভ্র নিজের রুমে এসে টেবিলের উপরে কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে। সাথে সাথে এক বিকট শব্দ শুরু হয় রুম জুড়ে। এত রাগ কেন হচ্ছে তার, এটা নিভ্র বুঝতে পারছে না। রাগে হাতে বাড়ি দেয় বুকশেল্পের সাথে। নিজের কাটা হাতের দিকে তার তেমন চিন্তা নেই, তার সব চিন্তা জুড়ে সাফার বসবাস। সাফা তাকে কেন বুঝতে পারছে না, এটাই নিভ্রর মাথায় আসছে না। তবে হাল ছাড়বে না নিভ্র, সাফার মনের কথা জানতেই হবে। নিভ্র নিজের মনকে ঠিক করে, তবে সাফা তাকে ধন্যবাদ বলায় এবং বউয়ের কথা আলাদাভাবে বলায় সে রেগে আছে সাফার প্রতি। নিভ্র নাক ফুলিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথায় পানি দেবে সে। ইদানিং এত অল্পতেই রেগে কেন যায় সে এটা বুঝতেই পারছে না নিভ্র। নিচে চিৎকারের শব্দে সাফার ঘুম ভাঙে। কান্নার চক্করে পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি সে। সাফা মুখ ধুয়ে এসে নিচের দিকে যায়। সবাই সোফার দিকে তাকিয়ে আছে, কি আছে সোফায়। সাফা দ্রুত পায়ে হাঁটে। ইফতেখারের মাথায় পানি দিতে দেখে সাফা উত্তেজিত হয়ে পড়ে, তার কাছে বসে প্রশ্ন করে, আম্মুর কি হয়েছে আঙ্কেল? সাখাওয়াত ওষুধের পাতা দেখাতে দেখাতে বলে, ডায়াবেটিস কমে গেছে মনে হয় মা, আমি শিওর না। নিভ্র দ্রুত পায়ে দৌড়ে আসে সিঁড়ির দিকে। তাকিয়ে সবাই অবাক হয়, নিভ্রকে এতটা উত্তেজিত দেখাচ্ছে কেন। নিভ্র দৌড়ে সোফার নিচে বসে পড়ে মায়ের হাত দেখে। তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে। ময়নাকে চিনির পানি আনতে বলে, নিজ হাতে মায়ের মাথায় পানি দেয়। মায়ের অসুস্থতায় নিভ্র প্রতিবারই এমন করে, শুধু এবার একটু বেশি। নিভ্র তার মাকে কতটা ভালোবাসে এটা বাড়ির দেয়ালগুলোও জানে। নিভ্র ইনজেকশন আনতে বলে, নিখুঁতভাবে মায়ের সব পর্যবেক্ষণ করে। ছেলের মেয়ের চিন্তায় ইফতেখার খুব কম বয়সে অনেক রোগ বাঁধিয়ে ফেলেছে। স্বামীর সঙ্গে পেয়েও সে বিরহ বেদনায় ভুগেছে। মায়ের কাছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ তার সন্তান, এদের চাইতে গুরুত্বপূর্ণ কিচ্ছু নেই। ইফতেখারের নিভ্র নিজ হাতে পানি খাওয়ায়। ডায়াবেটিক্স কমে যাওয়ায় চিনি পানি খেয়ে তার এখন নিজেকে সুস্থ লাগছে একটু। সবাই অবাক করে দিয়ে নিভ্র হুট করেই মাকে জড়িয়ে ধরে। ইফতেখার হতভম্ব, এটা কেউ আশা করেনি। নিভ্র মায়ের চিকিৎসা নিজেই করে এটা সবাই জানে, কিন্তু এভাবে জড়িয়ে নিবে এটা কেউ জানতো না। সবাই আকস্মিক ঘটনায় হতভম্ব। নিভ্র জড়িয়ে আছে তার মাকে। পিনপিনে নীরবতা চলছে, কেউ কিছু বলছে না। ইফতেখার নিভ্র গেঞ্জি ভিজিয়ে ফেলেছে, কান্না যেন তার থামছেই না। নিভ্র মাকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে চায়। ইফতেখার হাত চেপে ধরে নিজের দিকে বসিয়ে অশ্রুসিক্ত চোখে তাকায়। হাটকে আসা গলায় বলে, ক্ষমা করা কি চায় না? নিভ্র কলিজা বিধে মাকে আবার জড়িয়ে ধরে। সে কতটা ভালোবাসে মাকে সে বোঝাতে পারবে না, কিন্তু নিজের বোনকেও সে ভালোবাসতো। সব মিলিয়ে সে পরিস্থিতির শিকার। নিভ্র মুখ খুলে মাকে উদ্দেশ্য করে বলে, নিজের খেয়াল রাখতে শেখো আম্মু, ঔষধ খাও, নিয়ম মেনে চলো। ডায়াবেটিক্স রোগে নিয়ম মেনে চলাটা গুরুত্বপূর্ণ। নিভ্র মুচকি হাসে মায়ের দিকে তাকিয়ে। ইফতেখারের কলিজা শীতল হাওয়া বইছে। বহু বছরের কষ্ট আজ কমেছে। নিভ্র মায়ের চোখ মুছে দেয়, মায়ের কোলে মাথা রাখে কিছু সময়, তারপর নিজের মাকে তার রুমে রেখে আসে। এর মাঝে সাফা নিভ্রর সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, কিন্তু নিভ্র পাত্তাই দিল না। সাফা হতাশ নিভ্রর এমন আচরণে। সাফা এটা বুঝতে পারছে না নিভ্র রেগে আছে, কিন্তু কেন তা জানে না সাফা। নিভ্র নিজের রুমে চলে যায়। সাফা নিজের বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, মাথা তার ঘুরপাক খাচ্ছে। নিভ্র তার সাথে কথা বলছে না কেন? আচ্ছা, নিভ্র রুমে একবার গেলে কি হবে? সাফা ভাবতে ভাবতে রুমের বাইরে চলে আসে। সিঁড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নেয় সে, তারপর হাঁটা দেয়। কেন যেন তার নিভ্রর কাছে যেতে ইচ্ছে করছে। সাফা পা টিপে টিপে রুমে ঢুকে। নাকে গোলাপের মিষ্টি গন্ধ আসে, মাতাল করা সে ঘ্রাণ। সাফা চোখ ঘুরিয়ে চারপাশে একবার চোখ বুলায়, পাশ ফিরিয়ে বুকশেল্পের দিকে একবার তাকায়। সম্পূর্ণ সেলফ জুড়ে হুমায়ুন স্যারের বই দেখে সাফা অবাক হয়। মনের মাঝে ভালো লাগা কাজ করছে। নিভ্র যে তাকে
কথাকে এভাবে গুরুত্ব দিবে সে ভাবতে পারেনি। সাফা পাশে থাকা কাঠের সিঁড়ি দিয়ে তাকায়, তারপর দেখতে ইচ্ছে করছে কি আছে উপরে, তাই পা বাড়ায়। আগে বারো তার কৌতূহল ছিল, কিন্তু সে গেল না, এবার যাবে বলে ঠিক করে। সাফা পা টিপে টিপে এদিক ওদিক তাকিয়ে চোরের মতো উপরে ওঠে। উপরে আর একটা রুম, পর্দা দিয়ে ঢাকা, রুমের কাচের দেয়াল। সাফা একটু এদিক ওদিক তাকায়, অন্ধকার রুমে দেখে সাফা একটু ভয় পায়। এদিক ওদিক তাকিয়ে সে ভিতরে হাঁটে, নিজের মোবাইলের লাইট জ্বালায়। সাফা ভালো করে দেখা শুরু করে, সব ডাক্তারের জিনিস। মনে হচ্ছে এখানে পড়ালেখা করা হয়। হৃৎপিণ্ডের ছবি। একপাশে তাকিয়ে সাফা চিৎকার করে ওঠে। একটা হৃৎপিণ্ড কাচের বক্সে রাখা। সাফা চেঁচিয়ে পেছনে ঘুরে সাথে সাথে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে। নিভ্র নিজের রুমের চারপাশে সাফাকে খুঁজে। সাফার চিৎকার শুনে সে চারদিকে তাকায়। মেয়েটা চিৎকার করছে, কিন্তু কোথায় সে? নিভ্র উপরের রুম থেকে হালকা লাইটের আলো দেখে তার আর বুঝতে বাকি নেই সাফা কোথায়। নিভ্র নিজে নিজেই বিড়বিড় করছে, ও এই মেয়ে তো জীবনে শুধরাবে না মনে হয়, ডাফার একটা। নিভ্র দ্রুত হাঁটে, রুমে ঢুকে সাফাকে খুঁজে। কোথায় গেল? নিভ্র রুমের লাইট অন করে রিমোট দিয়ে কাচের জানালা খুলে দেয়। লাইটের আলোতে সাফাকে দেখছে না। নিভ্র একটু সামনে এগিয়ে যায়, পায়ে কিছু লাগে। নিচে তাকিয়ে নিভ্র হতবাক। সাফা সেন্সলেস হয়ে পড়ে আছে। নিভ্র রুমের টেবিলে রাখা পানির বোতল নেয়, সাফাকে নিজের বাহুতে তুলে নেয়, এলোমেলো চুলগুলোকে সরিয়ে দেয়। তারপর সাফার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে হাসে। এক হাতে জড়িয়ে সাফার মুখে পানি ছিটায় দেয়। সাফা টিপ টিপ করে চোখ খুলে। নিভ্রকে দেখে যেন তার জীবন ফিরে পেয়েছে। চিৎকার করে নিভ্রকে জড়িয়ে ধরে সে। নিভ্র হতভম্ব, দুপাশে দু হাত দুই দিকে আছে। সাফা জড়িয়ে চিৎকার করছে। নিভ্র নিজের স্তব্ধতা কাটাতে পারছে না। তার বুকের ভয়ঙ্কর শব্দ হচ্ছে, সাথে এক অদ্ভুত ভালো লাগা, মাতাল করা আনন্দ। সাফার কান্নায় নিভ্রর হুঁশ আসে। দুহাতে সাফাকে জড়িয়ে নেয় সে, মাথায় হাত বুলিয়ে বলে, ফুল কি হয়েছে আমাকে বলো, ভয় পেয়েছো তুমি? একা এখানে কি করছিলে? সাফা জবাব দিচ্ছে না, ভয়ে সে ঝুম ধরে আছে। নিভ্রর গেঞ্জিটা চোখের পানিতে ভরিয়ে দিয়েছে। নিভ্র সাফার মাথায় হাত বুক থেকে ছাড়িয়ে সামনে আনে। সাফা সামনে তাকিয়ে আবার চিৎকার করে। নিভ্র পেছনে তাকিয়ে কঙ্কাল দেখে শব্দ করে হাসে। সাফাকে কোলে তুলে নেয়, তারপর কঙ্কালের সামনে এসে একটু ঝাঁকায় তাকে। সাফা ভয়ে আরো চাপড়ে ধরে নিভ্রকে, সাথে চিৎকার তো আছে। নিভ্র হাসতে হাসতে সাফাকে নিয়ে নিচে নেমে নিজের রুমে নিয়ে আসে, বিছানায় শুয়ে দিয়ে পানি এগিয়ে দেয়। সাফা গটগট করে পানি গিলে গলা ভিজিয়ে নেয়। ভয়ে তার প্রাণ শেষ। সাফা পানি খেয়ে ভয়ার্ত গলায় বলে, আপনি কি মানুষ খুন করেন? নিভ্র কপাল কুঁচকে হাসে, তারপর সাফার পাশ ঘেঁষে বসে। মুখ দিয়ে কথা বলে না। সাফার মুখের দিকে তাকিয়ে সে ভাবে, এই মেয়েটা এত এত রাইফেলের সামনে তাকে স্টিক দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 7-7টা দিন হসপিটালে থাকতে হচ্ছে তাকে, আর এই মেয়ে কিনা একটা সামান্য কঙ্কাল থেকে সেন্সলেস হয়ে গেছে। ভাবা যায়? নিভ্র আবার হাসে। সাফার রেগে যায়, আবারও ভয় পায়। ভীতু গলায় নিভ্রের দিকে তাকিয়ে বলে, আপনি কি মানুষ নাকি ভূত? ভূত? বলেই শব্দ করে হাসে নিভ্র। সাফা ভয়ে উঠে বসে পড়ে। সে ভাবছে কিভাবে পালাবে। এই বাসায় সবাই কেমন অস্বাভাবিক বিহেভ করে। এরা আসলেই মানুষ কিনা সন্দেহ হচ্ছে সাফার। মানুষ হলে হৃৎপিণ্ড, কলিজা, কিডনি, মানুষের কঙ্কাল কেউ নিজের রুমে রাখে? সাফা বিছানার অপর পাশ দিয়ে নেমে পড়ে। ভয়ে তার কলিজা কাঁপছে। শেষে কিনা ভূতের প্রেমে পড়েছে? এটা কোনো কথা? আল্লাহ, প্রথম প্রেমে এমন ভয়ঙ্কর হয় বুঝি? সাফা পর্দার দিকে একবার তাকাচ্ছে, নিভ্রর দিকে একবার তাকাচ্ছে। ভূতের তো কত পাওয়ার থাকে। নিভ্র যদি তার ঘাড় বাঁকা করে দেয় রাক্ষসের মতো। দেখেন, আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তাহলে দূরে যান তো। আচ্ছা, আপনি কি সত্যি ভূত? তুমি মজাও বোঝো না স্টুপিড গার্ল। ভূত বলতে কিছু আছে? এবার বলো, আমার রুমে কি করছিলে? কিডনি চুরি করতে এসেছো মনে হয়। আমি কিডনি দিয়ে কি করব? আমার কাছে 2টো আছে, আর লাগবে না। আইফোন কিনতে তো লাগতে পারে। আপনি হাসপাতালের কথা বলে আমাকে অপদস্থ করতে পারেন না। আচ্ছা, করবো না, যাও। তবে তুমি রুমে কি করছিলে? এসেছো যখন ল্যাবে কি করছিলে?
সাফা এবার ভারী অবাক, চারপাশে চোখ বুলিয়ে সে বলে, আপনি নিজের রুমে ল্যাব কেন রেখেছেন? তাও ভয়ঙ্কর যন্ত্রপাতি, মানে কিডনি টিডনি, আবার মানুষের কঙ্কাল। আমি ডাক্তার, সেই হিসাবে এগুলো থাকা স্বাভাবিক ব্যাপার। তুমি উপরে আর উঠবে না। সামান্য কঙ্কাল দেখেও সেন্সলেস হওয়া লাগে? তো কি করব? কিভাবে ঝুলে গায়ে পড়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ওই হৃৎপিণ্ড সব কেমন কেমন কাঁচা কাঁচা। নিভ্র কঠিন চাহনি দিয়ে সাফার দিকে তাকায়। সাফা চোখ ছোট করে, কাঁচা কাঁচা মানে কি? হৃৎপিণ্ড কি শাকসবজি বা ফলমূল নাকি যে কাঁচা পাকা হবে? নিভ্র উঠে দাঁড়ায়, হাতের গ্লাসটা বেড সাইডের টেবিলে রেখে দেয়। নিভ্র নিজের ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ে। সাফা অবাক হয়, তাকে কিছু না বলে চুপ হয়ে গেল কেন? সাফা এদিক সেদিক হাঁটে, রুমটা পর্যবেক্ষণ করছে গভীরভাবে। আগেও দেখেছে, তবুও ভালো লাগছে তার। রুমে একটা সুন্দর মিষ্টি গন্ধ বিরাজ করছে। সাফা সোফায় বসে, নিভ্র ল্যাপটপে কাজ করতে করতে একবার তাকায়, আর চোখে তাকিয়ে ভাবে মেয়েটা ফাউল কথা বেশি বলে। এর সাথে থাকতে থাকতে সেও নিজেও বেশি কথা বলে এখন। নিভ্র আবার মনোযোগ হয়। 1 সপ্তাহে ছুটি নিয়েছে সে, যদিও সিলেট তাদের হসপিটাল আছে, সেখানে মাঝে মাঝে যাবে। তবু বোনের বিয়ে বলে কথা, ছুটি নেওয়ার প্রয়োজন। সাফা বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায়। ইদানিং লোকটা তাকে বকে না, ফলে সে বিরক্ত। এই বিরক্তি নামক জিনিসেও সে বিরক্ত। সাফা উঠে বারান্দার দিকে যায়। বারান্দায় এক গাদা গোলাপের গাছ দেখে খুশিতে তার মন বাকমাকম করে ওঠে। সাফা ধীর পায়ে এগিয়ে যায় গাছগুলোর দিকে। ফুলসহ গাছ কিনেছে মনে হয়, তা না হলে এত ফুলে একসাথে ধরার কথা না। সাফার আর বুঝতে অসুবিধা না মিষ্টি ঘ্রাণের উৎস কোথায়। সাফা ফুলগুলো সামনে বসে নাক টেনে ঘ্রাণ নেয়, মিষ্টি মধুর গন্ধ। মুচকি হাসি সে। নিভ্র মোবাইলে আরিফ কল করেছে। নিভ্র এতে বিরক্ত, কারণ সে লুকিয়ে লুকিয়ে সাফার কার্যকলাপ দেখছিল। এখন ফোন করায় তার কাজে ব্যাঘাত ঘটেছে। নিভ্র কপট রাগ নিয়ে ফোন কানে দিয়ে আরিফ কিছু বলার আগেই সে বলে, যা বলার পরে বলবে, এখন রাখো। আরিফ চেঁচিয়ে বলে, স্যার রাখবেন না, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, খুব খুব গুরুত্বপূর্ণ। নিভ্র বিরক্তির শ্বাস নেয়, তারপর বারান্দায় দরজা থেকে সরে এসে গম্ভীর গলায় বলে, বলো, কি বলবে? স্যার আমাকে কি আপনি কালকে সিলেট নেবেন? নিভ্র অবাক। সে একটা সিরিয়াস ভাব নিয়ে কথাটা শুনছিল। বুঝতেই পারেনি আরিফ এই ধরনের একটা কথা বলতে পারে। নিভ্র রেগে গেল, ঝাঁঝালো গলায় বলল, এটা তোমার গুরুত্বপূর্ণ কথা আরিফ? স্যার, আসলে আমি সিলেট আপনার সাথেই গেছিলাম, তখন তেমন ঘোরা হয়নি, তাই এবার ঘুরবো। আর বিয়েতেও যাব, মানে বুঝতেই তো পারছেন, সুন্দর সুন্দর মেয়েদের দেখে একটা পছন্দ করে নিব। বিয়ের অনুষ্ঠান তো একটা বিরাট সুযোগ, একসাথে অনেক মেয়ে দেখার। তাই স্যার আপনি যদি একটু নিতেন। আঙ্কেল আর দাদাও আমাকে ইনভিটেশন দিয়েছে, তাই নিতেই পারেন। আপনার লাইন তো ঠিক হয়ে গেছে, হকি স্টিকের বাড়ি খেয়ে কিন্তু আমাকে কেউ এভাবে মারবেও না, আর এভাবে প্রেমেও পড়া হবে না। তাই বলছিলাম কি, আমিও তো বিয়ে করব নাকি স্যার? তাই যদি সেটা আরিফ, এগুলো কেমন কথা? এই ফাউল কথা বলার জন্য তুমি আমাকে ফোন করেছো আর বলছো গুরুত্বপূর্ণ কথা? আরিফের হাসি হাসি মুখ মলিন হয়ে এলো। তার মানে কি স্যার তাকে নেবে না? তার ছোট হয়েও স্যার বিয়ে করে ফেলবে, আর সে এভাবেই থেকে যাবে? আহ, কি কপাল তার! নিভ্র এবার গম্ভীর হয়ে বলে, কাল বিকালে যাতে বাসায় দেখি 5টার মধ্যে, তা না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। এখন রাখো স্টুপিড। ধন্যবাদ স্যার, আপনি আমাকে কত ভালোবাসেন আমি বুঝে গেছি। আই লাভ ইউ টু স্যার। হোয়াট? নিভ্র চিৎকারে আরিফের কানে আসার আগে সে কল কেটে সেই একটা নাচ দিল। শত হোক, এবার একটা মেয়ে ঠিক করে ফেলবে। আহ, স্যার তাকে কত ভালোবাসে, সেও স্যারকে ভালোবাসে। নিভ্র ফোনের দিকে তাকিয়ে হতবাক। প্রেমে পড়েছে সে, আর তাকে পাগল বলছে মানুষ। আজব দুনিয়া। ইফতেখার এশার নামাজ পড়ে বিছানায় বসে পড়ে। সাখাওয়াত একটু অবাক, কারণ তার বিবি জান এত তাড়াতাড়ি বিছানায় বসে না। তিনি সম্পূর্ণ ঘরে হাঁটে না, কাজ করে। একদম খাওয়া দাওয়া করে সে বিছানায় আসে, কিন্তু আজ এত তাড়াতাড়ি নিশ্চয়ই এর মাঝে বিস্তর কিছু ঘাপলা আছে।
মহিলারা নিয়মের বাহিরে কিছু করলেই বোঝা উচিত নিয়মের বাহিরে কিছু একটা হবে। সাখাওয়াত ল্যাপটপে মুখ রেখে আর চোখে নিজের বউকে দেখছে। ইফতেখার শাড়ির আঁচল তুলে একবার সাখাওয়াতের মুখ বরাবর বসে, তারপর কথা বলার প্রস্তুতি নিতে থাকে। সাখাওয়াত বুঝতে পারছে আজকে গুরুতর কিছু বলবে তার বউ, তাই নিজের ল্যাপটপ পাশে রেখে ইফতেখারের বরাবর তাকিয়ে বসে। ইফতেখার এবার একটু জোর লাগিয়ে বলে, সাফাকে তোমার কেমন লাগে? সাখাওয়াত ভ্রু তুলে তাকায়। কথার আগা নেই গড়া নেই, মাঝে থেকে বললে কিভাবে বুঝবে সে, তবুও মুখে বলে অনেক ভালো। ইফতেখার তৃপ্তির হাসি দেয়। সাখাওয়াত চোখ না পেঁচিয়ে বলবে সবসময় বিরক্তকর। সাখাওয়াত ব্যাককল বনে গেছে। আসলে ইফতেখারের মাঝে মাঝে একটা মেয়ে দেখলে দত্তকের কথা বলে, তাই সে মনে করেছে এমন কিছুই বলবে। আসলেই মেয়েদের মন বোঝা ভয়ঙ্কর বিষয়। সাখাওয়াত হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। আমি কিভাবে বোঝাবো বলো? যাই হোক, তোমার ছেলে এটা শুনলে আমাদেরকে ঘর থেকে বের করে দিবে, এটা তুমি জানো না? আরে সব মেয়ে সে পছন্দ করে না জানি, অন্যদের কথা বললে এটা সে করতো, কিন্তু সাফাকে সে খুবই পছন্দ করে। তাই বলছিলাম কি, তুমি শারিক ভাইয়ের সাথে কথা বলবে, বুঝলে? মেয়েটা এসেই আমাদের ঘরে শান্তি সুখ নিয়ে এসেছে। কি মিষ্টি একটা মেয়ে, একটু চঞ্চল, তাতে কি দেখোনি তুমি? দেখছি, কিন্তু তবু ওকে না জিজ্ঞেস করে কিছু করা ঠিক হবে না। আরে তুমি বেশি বলছো, যা করতে বলছি তাই করবে। রাফার বিয়েটা হোক তারপর, ঠিক আছে? এই কয়েকদিন তুমি না হয় পর্যবেক্ষণ করো। সাখাওয়াত চিন্তায় পড়ে যায়। ছেলেকে সে ভালো করে বুঝে না, এমনকি কেউ বুঝে না। এর মন মেজাজ কেমন এটাও জানা দরকার সবার জন্য। কখন কি করে বসে নিজেই বাদে দ্বিতীয় কেউ জানে না। জানা এত সহজ না, তাই তিনি চিন্তিত। 5টা ছুঁই ছুঁই পিকনিক বাসে চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে আছে। নিশানের পরিবারে হাজির হয়েছে। গন্তব্য একই জায়গায়, তাই সবাই একসাথে যাবে বলে ঠিক করেছে। অনেক ব্যাগ নিতে হবে, তাই পিকনিক বাস করেই যাবে তারা। বাড়িতে তাদের পর্যাপ্ত গাড়ি আছে, তাই এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই। নিভ্র বাসের সাথে ঠেস দিয়ে ফোন টিপছে। আসলে এটা সে দেখাতে চাচ্ছে তার মনোযোগ বিন্দু মাত্র মোবাইলে নেই বললেই চলে। সে তার সামনে দাঁড়িয়ে থাকা কালো গাউনের মেয়েটাকে দেখতে ব্যস্ত। সাফা হাত নাচিয়ে নাচিয়ে রাফার সাথে কথা বলছে, মাঝে মাঝে খিলখিল করে হাসছে। নিভ্র মুগ্ধ হয়ে সে হাসি দেখছে। অভ্রর সাথে তর্ক করছে মাঝে মাঝে সাফা। অভ্র তার প্রতি উত্তরে প্রতিবাদ তুলে না। নিভ্র এটা খেয়াল করে। অভ্র প্রতিবাদী ছেলে, তার সামনে ফাউল কথা বলে এত সহজে পার পাওয়া যায় না। সেখানে সাফা আজে বাজে যুক্তি দিচ্ছে, অভ্র মাথা হেলিয়ে মুচকি হেসে তা মেনে নিচ্ছে। ব্যাপারটা যতটা সহজ দেখাচ্ছে ততটাও সহজ না নিভ্রর চোখে। সাফা একটু পরপর নিভ্রর দিকে তাকায়। নিভ্র খয়েরি শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট, হাতে কালো ফিতার ঘড়ি, এক হাতের ভাঁজে কালো ব্লেজার, সিল্কের চুলগুলো কপাল ছুঁয়ে আছে, চোখে সানগ্লাস। সবাই এসেছে শুধু আরিফ বাদে। নিভ্র আরিফের এমন কাজে প্রচন্ড বিরক্ত। ছেলেটা টাইম মেনটেন একদমই করে না। সাফা অভ্রর সাথে তর্ক রেখে একবার ঝগড়া করে শুরু করেছে। ঝগড়ার মূল বিষয় হচ্ছে পরীক্ষার প্রশ্ন। সাফার মতে অভ্র প্রশ্ন কঠিন করে, অভ্র এটা মানতে চাচ্ছে না। তার মতে সে ক্লাস টেস্টের প্রশ্ন তেমন কঠিন করে না, কিন্তু সাফা তো সাফাই, তার কথা হবেই। নিশান রাফার কানের কাছে ফিসফিস করে বলে, মেয়েটা সত্যিই মিষ্টির দোকান। কিভাবে মিষ্টি মিষ্টি করে ঝগড়া করে, যে কেউ হারতে রাজি। যেমন নিমশো ভাইয়া। নিশান অবাক হয়ে বলে, মানে? মনে আছে আমাদের বাসায় তুমি যখন আসতে এমনটা করতে? নিশান হেসে মাথা চুলকায়, ধীর পায়ে নিভ্রর পাশ ঘেসে দাঁড়ায়, তারপর বিড়বিড় করে বলে, কিরে কি দেখোস? সাফারানিকে। নিভ্র আনমনে বলা কথা নিশান হজম করে নেয়। রাফার দিকে তাকিয়ে বিশাল হাসি দেয়। নিভ্রর পিঠ চাপড়ে বলে, তোর প্রেমও তোর মতো ভয়ঙ্কর। নিভ্র ভরকে যায়, সোজা হয়ে কঠিন ভাব আনতে চায়, কিন্তু পারছে না। ধরা খেলে যা হয় আর কি। নিভ্র সবার শেষে গাড়িতে উঠে প্রথম সিট থেকে সে নিজের সিট খুঁজে, কিন্তু একটা সিটও খালি নেই। নিভ্র অবাক হয়, তার তো অভ্রর সাথে বসার কথা ছিল।
আর অভ্র কিনা আরিফের পাশে বসে পড়েছে। নিভ্র রাগী চোখে তাকায়। রাফা নিভ্রের হাত টেনে তার সিটে বসিয়ে দেয়। সে আর এক সিটে বসে পড়ে। তারপর নিভ্রকে বলে, এই সিটই তোমার জন্য পারফেক্ট। নিভ্র পাশে না তাকিয়ে বলে, তুই নিশানের পাশে কি করছিস? উঠে আয়, আমি ওই সিটে যাই। নিভ্রয়ার দিকে তাকাও। দেখে মনে হচ্ছে সে ফোনের দিকে তাকিয়ে আছে। আসলে ব্যাপারটা তেমন না, তাই নাকি? কিন্তু আমি আমার জামাইয়ের সাথে বসবো। তুমি বলার কে? তুমি বরং। আর বলল না। চোখ ঘুরিয়ে তাকায় সে। নিভ্র রাফার দৃষ্টি অনুসরণ করে পাশে তাকিয়ে চোখ বড় করে। তার পাশে সাফা বসে আছে। এদিকে তার খেয়াল নেই, সে জানালা দিয়ে তাকিয়ে আছে। নিভ্র কিছুক্ষণ নিজের বোনের দিকে তাকিয়ে থাকে। রাফা গান ধরে, দিল চুরায়া তেরে কিসনে ও সনম তুনে ও তুনে। নিভ্র চোখ রাঙিয়ে তাকায়। রাফা একটু ভয় পেয়ে বলে, আরে তোমাকে কি বলছি নাকি? এটা তো গান। আর নিভ্রলের দিল চুরি করা কি এতটাই সহজ নাকি? ইম্পসিবল। সাধারণ দিল নাকি এটা? হ্যাঁ, নিভ্রনীল সাখাওয়াত চৌধুরী দিল বলে কথা, বিশাল ব্যাপার। রাফার এমন কথায় সবাই হেসে ওঠে। নিভ্র পাশে তাকায়। সাফার তেমন খবর নেই। সে কানে ইয়ারফোন গুজে গান শুনতে ব্যস্ত। তার পাশে কে বসেছে তার দিকেও তার খবর নেই। নিভ্র রাগ হচ্ছে। যেখানে সবাই তার কাছে পাত্তা পেতে চায় আর এই মেয়ে তাকে পাত্তা দেয় না, অসহ্যকর। নিভ্র রেগে সাফার কান থেকে ইয়ারফোন টেনে খুলে দেয়। সাফা ভূত দেখার মতো চমকায়। তারপর বলে, আপনি আমার পাশে কি করছেন? বাসের সিটে বসা ছাড়া আর কিছু করা যায় না, তাই বসে আছি। আর চিৎকার করছো কেন? কানের পর্দা ফাটানোর ইচ্ছা আছে মনে হয়? সাফা চোখ ছোট করে তাকিয়ে নিভ্রর হাত থেকে ইয়ারফোনটা নিয়ে ছোট করে বলে, সরি। কিছুক্ষণের মাঝে গাড়ি চলা শুরু করে। সাফা মাথায় কাত করে জানালার পাশে, চোখ তার জানালার বাহিরে। একবারও সে নিভ্রর সাথে কথা বলছে না। নিভ্র বেশ অবাক। সে তো জানে না সাফার গাড়িতে উঠলে কথা বলে না, বিশেষ করে বাসে। নিভ্র কথা বলতে চায়, কিন্তু কি বলে শুরু করবে তার জানা নেই। সেভাবে কখনো দুজনের মাঝে কথা শুরু হয়নি, তাই নিভ্র থেমে যায়। নিভ্রর মনে হচ্ছে তাকে সাফা ইগনোর করছে। ব্যাপারটা তেমন না, বুঝার ভুল মাত্র। বাসে নীরবতা চলছে, কেউ তেমন কথা বলছে না। সিনিয়র সিটিজেনদের সাথে থাকলে এমনই হয়। আর সবাই যে যার সিটে নিজের কাজে ব্যস্ত। রাফা নিশাতের সাথে কথা বলছে, বাকিরা নিজেদের কাজে নিজেদের মতোই ব্যস্ত। অনেক সময় চলে যায়, দুজনের একজনও কথা বলে না, চুপ করে বসে আছে যে যার জায়গায়। নিভ্র ফোন দেখছে মাঝে মাঝে সাফাকে। সাফা জানালার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাসের হালকা ঝাঁকুনিতে সাফার ঘুম হালকা হয়ে আসে। সে আবার ঘুমের ঢলে পড়ে। জানালার কাচের সাথে সাফার মাথা রেখেছে, তাই মাঝে মাঝে ব্যথা পাচ্ছে। বিরক্তি নিয়ে মুখ কিঞ্চিত কুঁচকে আছে তার। নিভ্র ব্যাপারটা বুঝতে পারে, সাথে অবাক হয় সাফার ঘুম দেখে। এত অল্প সময় সে ঘুমিয়ে পড়েছে। গাড়ি মোড় ঘুরিয়ে দেয়। সাফা আবার ঝাঁকি খায়। নিভ্র এবার এক হাত সাফাকে টেনে নিজের কাঁধে সাফার মাথা রাখে। নিভ্র ঘাড় ঘুরিয়ে সাফার দিকে তাকায়। ছোট ছোট চুলগুলো উড়ে এসে সাফার মুখে পড়ছে। নিভ্র কিছুক্ষণ চুলে মোড়ানো সাফার মুখ দেখে, তারপর ডান হাতের আঙ্গুল দিয়ে অল্প অল্প করে চুলগুলো সরিয়ে দেয়। সাফার ঘুমন্ত মুখ ভেসে ওঠে নিভ্রের সবুজ চোখে। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সে। ডান পাশের হাতের একটা আঙ্গুল দিয়ে গালের এক পাশে কিছু চুল কানে গুজে দেয়। মনে মনে বলে, সাফা কি সত্যিই ভয়ঙ্কর রূপের অধিকারী, নাকি শুধু তার চোখে এই আশ্চর্য রূপ ধরা খায়? যদি এমন হয় তবে সে চায় সারা জীবন শুধু তার চোখে এই আশ্চর্য রূপ দেখুক, আর কেউ না। সাফার কানের কাছে বিড়বিড় করে নিভ্র বলে, সীমান্তের বাহিরের রূপ তোমার, অসাধারণ ব্যক্তিত্বের নারী তুমি, পাগলামির ভাব সম্প্রসার তুমি, এক চাঞ্চল্যতায় ভরা মন তোমার, পাগলি একটা। প্রেমে পড়লি কিভাবে? নিশানের এমন প্রশ্নে নিভ্র বিভ্রান্ত হয়। সে ভাবে তার প্রেমে পড়ার ব্যাপারটা নিশান ধরে ফেলেছে কিভাবে। কিছুক্ষণ চুপ থেকে কয়েক সেকেন্ড ভাবে, তারপর নিশানের দিকে তাকায়। নিশান আগ্রহের সাথে তাকিয়ে আছে। নিভ্র বলে, হুট করেই পড়া। নিশানের মুখ দেখে এখন মনে হচ্ছে তার নিভ্রর মাথা ফাটাতে ইচ্ছে করছে। বিরক্তির সাথে সে জিজ্ঞাসা করে, প্রেমে মানুষ বলে কয়ে পড়ে না, হুট করেই পড়ে। আমিও পড়েছি, টানা 5 বছর প্রেম করেছি, তাই অভিজ্ঞতা বেশি, বুঝলি? এবার শুরু থেকে বল, আমরা প্রেমে পড়া আর নিভ্রনীল
প্রেমে পড়া ব্যাপারটা এক না, তাই নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু আছে। নিভ্র চোখ ছোট করে, মুখে গম্ভীর ভাব এঁটে একটু সন্দেহের চোখে নিশানের দিকে তাকিয়ে বলে, 5 বছর প্রেম মানে? তুই 5 বছর আমার বোনের সাথে প্রেম করলি আর আমরাই জানি না? তাহলে এটাই ছিল তোর আমাদের বাসায় আসার মূল কারণ? নিশান এবার জিভ কামড়ায় মিয়ে যাওয়া সুরে বলে, দেখ ভাই, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর পিছনের কথা টানছিস কেন? কয়েকদিন পরে মামা হবি, মামা ভাতিজাকে একসাথে না হয় আমার লাভ স্টোরি শোনাবি। তোটা বল না, আমার পিছনে পড়ার টাইম আর নাই। ভুলে গেলি নাকি প্রথম যেদিন জানতে পারলি কয়টা খুশি দিয়েছিলি? তুই তো দিলি সাথে অভ্র ভাইয়াও। ভেবেছিলাম তোকে বোনের প্রেমে ফেলে তা উসুল করে নেব, তার হলো কই? তুইও প্রেমে পড়লি, সাথে আমার হাজারাম বোনটাও। নিশানের এমন খোঁচা মারা কথা শুনে নিতা পেছন থেকে চেঁচিয়ে বলে, ভাই তুই আবার শুরু করলি? নিভ্র মাথা কাত করে ঘুরিয়ে আস্তে কথা বলতে ইশারা করে। সবাই মুচকি হাসে, হালকা কেসে ওঠে। কত খেয়ার, ব্যাপারটা সবাই মুগ্ধ। পেছনের দিকে বয়স্ক কেউ বসেনি, তারা প্রায় নিজেদের নিয়ে ব্যস্ত। রাফা জানালার পাশে বসেছে, বাতাসে তার ঘুম পায় খুব, তাই ঘুমিয়ে পড়েছে নিশানের কাঁধে। নিশান নিভ্রকে হাত দিয়ে গুতা দেয়। নিভ্র একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। নিশান্ত উৎসুক জনতার মতো প্রশ্ন করে, কিরে বল না। নিশানের সামনে সিটে আরিফ আর অভ্র বসেছে। আরিফ পেছনে ঘুরে হাঁটু ভাঁজ করে ভর দিয়ে সিটের উপর দাঁড়ায়। নিশানের দিকে তাকিয়ে দাঁত বের করে বলে, বাড়ি খেয়ে? নিশান ভারী অবাক হয়, চোখ গোল গোল করে আরিফকে প্রশ্ন করে, বাড়ি খেয়ে মানে কি? নিভ্র নীলকে কে বাড়ি দেবে? এত সহজ নাকি যে বললেই হয়ে যাবে? আরিফ হালকা শব্দ করে হাসে। নিভ্র চোখ রাঙিয়ে চুপ করতে বলে, কিন্তু আরিফের ভাবখানা এমন যে সে এখন নিভ্রকে নিজের স্যার মানে না, নিভ্রকে পাত্তাই দিল না। এমন একটা ভাব নিয়ে নিশানকে বলল, এত অবাক হয়ে লাভ নেই ভাই, এটাই সত্যি। কেউ নিব্রলিনীকে মারতে না পারলে কি হয়েছে, সাফরানি পেরেছে। আর রানীমণির এমন ভয়ঙ্কর কাজই ভয়ঙ্কর নিব্রনীলকে প্রেমে পড়তে বাধ্য করেছে। ভাই শুনলে অবাক হবে, হকস্টিক দিয়ে বাড়ি দিয়েছে সাফা, তাও কড়া সিকিউরিটির ভিড় ঠেলে। এতে সাফার একার দোষ না, নিব্রনীলও আগে মেরেছে, তাই নিজেও খেয়েছে। কিন্তু স্যার, বাড়ি খেয়ে প্রেমে পড়া যায়, তাহলে তো মানুষ গুন্ডা পান্ডাদের প্রেমে হাবুডুবু খেত, তাই না? তা কেন খায় না? আরিফ আগ্রহের সাথে নিভ্রর দিকে তাকিয়ে প্রশ্ন করে। অভ্র এবার ঘুরে এসে বলে, তার মানে তুই যে 7 দিন হসপিটালে ছিলি এর সম্পূর্ণ ক্রেডিট সাফার? নিভ্র পড়েছে মহা বিপদে। সাফাকে সে বলেছে এই কথাগুলো কাউকে বলবে না, কিন্তু এই আরিফ সব বলে দিয়েছে। বাসে বসা আশেপাশে সব চোখ নিভ্রের দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে, যেন নিভ্রর ভাষণ দিবে আর তারা যুদ্ধে ছাপিয়ে পড়বে। নিভ্র ঘাবড়ায়, সাফার দিকে একবার তাকায়। সাফা নিভ্রর বুকে গভীর ঘুমে মগ্ন। নিভ্র আরিফের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তোমাকে সাফা ক্যাবলাকান্ত ডাকে, একদম ঠিক একটা নাম দিয়েছে। এবার সামনে ঘুরে বসো আর এসব ফাউল কথা বাদ দাও। আরিফের মন ক্ষুণ্ণ হয়, দুঃখে তার মুখ মলিন হয়ে আসে। শেষে কিনা তার স্যারও তাকে এভাবে বলল। আরিফ তবুও দমেনি, নিভ্রর দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার মাথা তো প্রেম নামক বস্তুর ব্যাপারে মোটা, তবে আপনি কিভাবে প্রেমের ব্যাপারটা বুঝলেন? নিভ্র যেন আকাশ থেকে পড়লো। এই আরিফ তাকে ভয় পেয়ে কাচুমাচু করতো, এখন তাকে এসব প্রশ্ন করছে। আরিফকে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিশান অভ্র দুজনেই তাকে চোখ রাঙিয়ে দেয়। নিভ্র পড়েছে মুশকিলে, সে কিভাবে বলবে? সে প্রেম নামক বিষয়ের সাথে নতুন পরিচিত। নিভ্র দীর্ঘশ্বাস নেই, অনেকক্ষণ তাকিয়ে থাকে তাদের দিকে, তারপর সাফার দিকে একবার তাকিয়ে হেসে বলে, প্রেম বলে কই আসে না, এটা তুই মাত্রই বললি নিশান। তবে প্রশ্ন করার মানে কি? আর যাকে আমার জন্য তৈরি করা হয়েছে, মানে যার সাথে ভাগ্য লেখা হয়েছে, তাকে দেখলেই আমার মতের পরিবর্তন হবে, অভ্র বলেছিল। তাহলে আর কি, দুজনের কথাই মিলে গেছে। আর তুমি আরিফ মনে মনে কতবার দোয়া করতে নিভ্র নীলকে নিভাতে যেন কেউ আসে। তোমার এত কষ্টের দোয়া আল্লাহ ফিরাতে পারেনি, তাই পাঠিয়ে দিয়েছে। সব মিলিয়ে আমার জীবনকে এক রোদেলা দুপুরে হঠাৎ বৃষ্টি হয়ে কেউ ভিজিয়ে দিয়েছে। আমার মনের অগোচরেই হয়েছে সবটা, তাই বেশি কিছু জানি না, শুধু ভিজেছি জানি। সবাই এবার চুপ করে গেল, মুগ্ধ হয়ে মনোযোগী ভাব নিয়ে
সবাই শুনল। নিভ্রর মুখে এতটা অনুভূতি মিশ্রিত কথা কেউ আশা করেনি। ভাবতে পারছে না কেউ নিভ্রর মতো তিতা করলেও মতো হাসি মানুষও প্রেমে পড়ে এত সুন্দর করে কথা বলতে পারে। সবাই একটু অবাক, নিজেদের মতো ভাবনায় ব্যস্ত। নিভ্র সাফার দিকে তাকায়। সাফার চুলগুলো প্রচন্ড খারাপ। কিছুক্ষণ পরপর তার মুখে এসে পড়ে। ব্যাপারটা নিভ্রর মোটেও পছন্দ হচ্ছে না। সে সরিয়ে দিচ্ছে বারবার। নিভ্র থেমে কিছুক্ষণ সাফার মুখখানির দিকে তাকিয়ে থাকে। রাত হয়ে এসেছে। রাস্তার ধারে লাইটগুলো আলোতে আবছা আবছা সাফার চেহারায় দেখা যাচ্ছে। নিভ্র চোখ মনে হয় এতেই তৃপ্ত। তার কাছে সাফা থাকলেই হলো। নিভ্র নিজের অজান্তেই সাফার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে আনে। মনে মনে ভাবে দাদাজানের দেওয়া ভালোবাসার ব্যাখ্যা তাকে হাজারবার ধন্যবাদ দেওয়ার হয়ে গেছে মনে মনে। ভাগ্যেই সেদিন তাকে দাদাজান ওভাবে বুঝিয়েছিল, তা না হলে সত্যিই সে ব্যাপারে মাথা মোটা। নিভ্রর হুট করেই নিজেকে প্রেমিক প্রেমিক লাগতে শুরু করে। মনে মনে ঠিক করে সিলেটের প্রকৃতির ভিড়েই সাফাকে মনের কথা বলবে। একটা ছক আঁকে নিভ্র। সিলেট গিয়ে একটা প্ল্যানিং করবে। নিভ্র সাফার মুখের দিকে আর একবার তাকিয়ে মনে মনে ভাবে, কেউ একজন বলেছে মানুষের সৌন্দর্য প্রকাশিত হয় ঘুমের মাঝে। ঘুমন্ত যে ব্যক্তি অধিক সুন্দর সেই প্রকৃত সুন্দর। কথাটা সত্য। নিভ্র সাফার মাথায় নিজের এক হাতে চেপে বুকে ধরে, আর এক হাতে কোমর জড়িয়ে সিটের পেছনে হেলান দিয়ে চোখ বুঝবে। মনে মনে ভালোবাসার প্রয়াস করবে। প্রেম থেকে তাকে এখন ভালোবাসার নাম লিখাতে হবে। প্রেমিক থেকে হতে হবে প্রিয়তম। প্রকাশের মাধ্যমে ভালোবাসা হয়, তা না হলে তা প্রেম হিসেবেই থাকে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সাফার ঘুম ভাঙে। চোখ মেলার আগে সে নড়তে চায়, কিন্তু পারছে না। মনে হচ্ছে সে বন্দি। তার মনে হলো কেউ অতি যত্নে তাকে বন্দি করে রেখেছে। সাফা ভালো করে চোখ মেলতে চাচ্ছে। কয়েকবার পলক ফেলে ভালোভাবে তাকায়। চোখ দিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করে। দুটি হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের মাঝে বন্দি করে রেখেছে তাকে। মাথায় শক্ত কিছু, তার মানে হাতের মালিক নিজের বুকে তাকে জড়িয়ে ধরেছে। সাফা ফরকে যায়। অবাক চাহনি দিয়ে মাথা চাড়া দিয়ে উপরে তাকিয়ে এই বুকের একমাত্র মালিক দেখতে চায় সে, নিভ্র। সাফা বিস্ময়ের সাথে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিভ্র তাকে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, ভাবতেই পারছে না সে। নিভ্র সিটের পেছনে মাথা রেখে ঘুমোচ্ছে। তার সামনে লম্বাটে চুল তার কপাল ছুঁয়ে একটা চোখের উপর পড়েছে। দুজোড়া লাল ঠোঁট হালকা আলাদা হয়ে আছে, আর নিজের শরীর দিয়ে সাফাকে আঁকড়ে ধরে আছে পরম আবেশে। গাড়ি থেমে আছে। আশেপাশে কেউ নেই। বাইরে হোটেলে বাতি চলছে, যা দিয়ে নিভ্রর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সাফা হকচকিয়ে ওঠে। মুহূর্তে চোখ ভালো করে খুলে মাথা আরো উঁচিয়ে নিভ্রকে দেখে সে। নিভ্রের এক হাতে তার কোমর, বুঝতে পেরে তার পুরো শরীর বরফের মতো জমে গেছে। শরীর ঠান্ডা হয়ে আছে ভয়ঙ্কর ভাবে। সাফার সারা শরীর কাঁপুনি দেয়। হৃৎপিণ্ড নামক যন্ত্র দ্রুত থেকে দ্রুত গতিতে চলে। নিঃশ্বাস আটকে আসে। দম নিতে কষ্ট হয়। মাঝে মাঝে শ্বাসনালী দ্রুত চলে। সে ভাবতে পারছে না নিভ্র তাকে এভাবে জড়িয়ে রাখতে পারে। আর সবাই কই গেল? সাফার নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। সব মনে হয় স্বপ্নের মতো। হয়তো এখনই মিউজিক বেজে উঠবে সিনেমার মতো। সাফা নিজেকে নিভ্রর এত কাছে দেখে শরীরের কম্পনের গতি বেড়েই চলেছে তার। হাত পা কাঁপছে। হৃৎপিণ্ডের তালে মনে হয় শরীরও শব্দ করে থরথর করে কাঁপছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাফার ভারী নিঃশ্বাসের তাপে নিভ্র হকচকিয়ে ওঠে। উত্তেজিত গলায় প্রশ্ন ছুড়ে, কি হয়েছে? খারাপ লাগছে নাকি ঠান্ডা লাগছে? বমি বমি লাগছে? নিভ্র হাত আলগা করে আসতেই সাফা নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে। নিভ্র ব্যাপারটা এবার বুঝতে পেরেছে। হুট করে ঘুম ভাঙায় সে নার্ভাস হয়ে পড়েছে, তাই এমন বিহেভ করছে। সাফার প্রচন্ড লজ্জা লাগছে। এভাবে একটা ছেলের বুকে হুমড়ি খেয়ে পড়ে ঘুমানোর ব্যাপারটা এদেশে মেয়ের কাছে আলাদা ব্যাপার। নিভ্র যতই তার পরিচিত খুব কাছের কেউ হোক, তবুও সে ছেলে। সাফা অস্বস্তিতে ভুগে। নিভ্র বুঝতে পারে, তাই বলে, সবাই খেতে গেছে, তুমি ঘুমিয়েছিলে তাই যেতে পারিনি। তুমি কি এখন যাবে? সাফা চট করে
নিভ্রর দিকে তাকায়। নিভ্র তার জন্য যায়নি। কথাটা ভেবে তার মনে আলাদা অনুভূতিরা বাসা বাঁধে। কত কেয়ারি, কত যত্নের সাথে তাকে জড়িয়ে ধরেছিল, আর কত আবেশে ছিল সে। মনে হচ্ছিল সে নিজের রুমে সম্পূর্ণ নিরাপদে ঘুমিয়েছিল। কত নিরাপদ সে নিভ্রের বুকে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র বলে, চলো খেতে। সাফা নিজেকে সামলায়, একটু থামে, থেমে থেমে বলে, না, এখন খাবো না। আমি গাড়িতে উঠলে তেমন কিছু খাই না। আপনি যেতে পারেন চাইলে। নিভ্র চট করে বলে ওঠে, পাগল নাকি? তোমাকে একা রেখে যাব কেন? আমিও যাব না। অব্র খাবার নিয়ে আসবে, তখন খেয়ে নেব দুজনে একসাথে। নাও পানি খাও। নিভ্র নিজের পেছনের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয় সাফার দিকে। সাফার নতজানু হয়ে বোতল হাতে নেয়। ঢাকনা খুলতে দেরি, ঢকঢক করে পানির বোতল শেষ করতে দেরি হলো না। সাফা এক নিমেষে পানি শেষ করে ফেলে। নিভ্র মুচকি হাসে, বুঝতে পারে সাফার ভয় পেয়েছে। দিনকাল এমন হয়েছে, নিজের আপন মানুষকেও মেয়েরা বিশ্বাস করতে পারে না। মেয়েদের জন্য পৃথিবীময় অনিরাপত্তা বিরাজ করে। নিভ্র ভালো লাগলো সাফার ভয় পাওয়া, এটাই উচিত ছিল। উচিত কিছু না হলেই অস্বাভাবিক মনে হয়। নিভ্র সাফাকে সহজ করতে চায়, তাই সিটের সাথে হেলে শুয়ে নিজের হাত পিছনে দিয়ে বলে, এত ঘুম কিভাবে কেউ দিতে পারে? আল্লাহ, আমার জীবনে ভয়ঙ্কর ঘুমী মানুষ তুমি। সাফা ভয় কাটে, ঢোক গিলে কয়েকটা। পরিবেশ হালকা মনে হয়, ভারী ভাব নেই। সাফা নিভ্রর মুখ পানে তাকিয়ে জবাবে বলে, এভাবে বলেন কেন? কতই আর ঘুমিয়েছি, মাত্র 1-2 ঘন্টা। নিভ্র অবাক হওয়ার ভান করে, সাফার দিকে মুখ করে বলে, 1-2 ঘন্টা মহারানী? আপনি টানা 5 ঘন্টা মরার মতো ঘুমিয়েছিলেন। আমি ভাবতেও পারিনি এতটা কেউ ঘুমাতে পারে। আমার এই ছোট্ট লাইফে এটা একটা বড় অভিজ্ঞতা। তো কি হয়েছে? আমি কি 24 ঘন্টা ঘুমিয়েছি নাকি? আর বাসে উঠলে আমার ঘুম পায়, তা না হলে বমি হয়, তাই ঘুমিয়ে কাটিয়ে দিই সময়। মাত্র 5 ঘন্টা ঘুম দেখে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে? নিভ্র ভ্রু কুচকে তাকায় সাফার দিকে। এই নারী নিঃসন্দেহে ভয়ঙ্কর নারী। মরার মতো ঘুমিয়ে বলে কিনা মাত্র। নিভ্র হা করে মুখে বলে, এটা মাত্র? তোমার তুলনা নেই, সব তুলনার ঊর্ধ্বে তুমি। সাফা শব্দ করে হাসে। নিভ্রর বলার ভঙ্গি দেখে তার হাসি পেয়ে যায়। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি হালকা আলোয় সাফাকে অন্ধকারের জ্যোৎস্নার মতো লাগছে। সাফা চোখ সরিয়ে নেয়, জানালার বাইরে মুখ করে আকাশ দেখে। মেয়েটা মেঘলা আকাশ, বৃষ্টি হবে হয়তো। সাফা ভাবতে ভাবতেই বড় বড় ফোঁটা পড়া শুরু করে। ঝুম লেগে বৃষ্টি শুরু হয়। নিভ্র সাফার দিকে ঝুঁকে জানালা বন্ধ করতে চায়। সাফা ইশারা করে, তার বৃষ্টি ভালো লাগছে। সাফা জানালা দিয়ে হাত বাহির করে। সাফার হাত ভর্তি বৃষ্টির পানি। হাত নাচিয়ে পানি একবার ফেলে তো একবার জমা করে। নিভ্র তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখে, আর মনে মনে আওড়ায়, বাচ্চা সাফারানি। খাওয়া দাওয়ার পালা চুকিয়ে ভিজে সবাই বাসে এসে হাজির হয়। সাফা নিভ্রর জন্য খাবার এনেছে সবাই, কিন্তু সাফা সে তো আবার ঘুম। গাড়ি ছাড়েন কিছুক্ষণের মাঝেই। নিভ্র আর খেলো না, সাথে সে জানে অভ্র খাবে না। নিভ্র অভ্র একসাথে আছে, এমন অবস্থায় কেউ একজন না খেলে অপরজনও খায় না। সাফা ঘুমের মাঝে নিভ্রর বুকে এসে পড়েছে। নিভ্র হাসলো কিছুক্ষণ। সাফার ঘুমানোর আগে বলেছে নিভ্র যাতে তাকে না ধরে। নিভ্র বলেছে ঠিক আছে, কিন্তু সাফা নিজে থেকে তার বুকে এসেছে, তাই কিছু করার নেই। বৃষ্টি পড়ছে এখনো, ঝুম ধরে। নিভ্র নিজের ব্লেজার সাফার গায়ে জড়িয়ে দেয় ভালো করে, যাতে ঠান্ডা না লাগে। তারপর আগের মতোই জড়িয়ে নেয় সাফাকে। নিভ্র সিটে মাথা রেখে চোখ সাফার দিকে দিয়ে তাকিয়ে থাকে বহু সময়, যেন এই চাওয়াতেই শেষ নেই। সিলেটের প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ শহর। সৌন্দর্যমণ্ডিত প্রকৃতি যেন মানুষের প্রতি নিয়তই মুগ্ধ করে। পাগল করা প্রকৃতির প্রেমে না পড়ে থাকা যায় না। সবুজ চা বাগান, পাহাড়, নদী, দিগন্ত জোড়া সবুজ মাঠ, বৃক্ষ, ঝর্ণা, জলাশয়, টিলা, অপরূপ সুন্দর নীলাভূমির আকাশ, সব মিলিয়ে এক অদ্ভুত মায়া জড়িয়ে যাওয়া শহর এই সিলেট। ভ্রমণ পিপাসু মানুষদের প্রাণে প্রিয় একটা জায়গা সিলেট শহর। প্রকৃত জিনিসটাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে যে মানুষ চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারবে না। পৃথিবীর খাঁজে খাঁজে তার সৃষ্টির অপরূপ মোহনীয় মায়ায় মানুষ নামের প্রাণে জড়িয়ে যাবে স্বাভাবিক ব্যাপার।
প্রকৃতির সৌন্দর্য যেন মানুষের প্রতি নিয়ত হাতছানি দিয়ে রাখছে, তাদের দেখে শিখতে। কতটা সৌন্দর্য নিয়ে তৈরি তারাও, তবুও তাদের মাঝে অহংকার, হিংসা নেই, কিন্তু পাওয়ার অভিমান না, আছে তাদের চাহিদা। তারা শুধু উদারতায় বিশ্বাসী, প্রাণ খুলে দিতেই ভালোবাসে, দেওয়ার মাঝে প্রকৃত সুখ খুঁজে নেয় তারা। মানুষের নিজের সৌন্দর্য দেখিয়ে তারা প্রতিনিয়ত শিক্ষা দিতে চায়। কিসের এত অহংকার, কিসের এত গৌরব তোমাদের মাঝে? দেখো আমাদের গাড়ির ঝাঁকুনিতে সাফার ঘুম ভাঙে। পুনরায় নিজেকে নিভ্রর বাহুর বন্দি দেখে সাফা চট করে উঠে বসে। নিভ্রর চোখ কিছুক্ষণ আগেই লেগেছে। সাফা এবার উঠাতে সে একটু বিস্মিত হয়, সাফার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সাফা নিজের ভুল বুঝতে পেরে ছোট্ট করে বলে, সরি, আবার আপনার উপর মরার মতো পড়ে ঘুমানোর জন্য। নিভ্র মুচকি হেসে হাই তুলে সাফা জানালা দিয়ে মুখ বের করে কিছুক্ষণ নিঃশ্বাস নেয়। কেমন যেন মাতাল করা প্রকৃতির সৌন্দর্যের ঘ্রাণ তার নাকে আসছে। ঢাকার ধোয়া, বিষাক্ত বাতাস, বাজে গন্ধ থেকে তারা বহু দূরে, প্রকৃতির মুঠোয় বন্দি এখন। সাফা নিভ্রের দিকে তাকিয়ে বলে, আর কত সময় লাগবে? বেশি না, অল্প, চলে এসেছে প্রায়, আর একটু গেলেই মেন শহর। মেন শহরেই আপনাদের বাড়ি? তাহলে দাদাজান বললেন যে গ্রামের বাড়িতে যাবে, এটা তো শহর। নিভ্র হাসে, সামনে আসা চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে সবুজের চোখ দিয়ে সাফার দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলে, সহজ ভাষায় বলতে ওটাই। দাদার বাড়ি আগে গ্রামে ছিল, কিন্তু পরে দাদা এদিকে জমি কিনে চলে এসেছে, বিশাল এরিয়া নিয়ে বাড়ি করেছে। তারপর থেকে এখানেই সবাই থাকতো। ঢাকা যাওয়ার পর থেকে এটাকেই গ্রামের বাড়ি বলা হয়। ও। সাফা আবার জানালার দিকে তাকায়। অন্ধকার হয়, কিছু দেখতে পাচ্ছে না। গাড়ি থামে এক বিশাল বড় বাড়ির সামনে। সবাই নামে, সাফাও। সাফা অবাক হয়, এটা ভেবে এরা বডিগার্ড ছাড়া কোথাও যায় না কেন? এদের সাথে ঘুরতেও গেলেই এই দানবের মতো লোকগুলো দেখতে হবে, ভয়ঙ্কর লাগে এদেরকে। সবাই কালো জামা পরে, কেমন যেন রোবটের মতো। সাফার গায়ে নিভ্রর ব্লেজার। সাফা খুলে দিতে চায়, নিভ্র নিষেধ করে। বাহিরে ঠান্ডা পড়েছে। বিশাল পিতলের দরজা খুলে দেওয়া হলো। সাফা রাফার সাথে কথা বলছে। বাড়ির বাহিরে ভিতরে সবাই সুন্দর। সাফা 2 কদম যেতে না যেতেই ঠাস শব্দে সবাই স্তব্ধ। সাফার মুহূর্তেই তার ডান হাত নিজের ডান গালে চলে গেছে। আকস্মিক এমন ঘটনায় সাফা বাকরুদ্ধ হয়ে গালে হাত দিয়ে সামনে তাকায়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।